এসআইআর বাঙালি বিদ্বেষী একটি প্রকল্প। এসআইআর ঠিকঠাকভাবে হওয়ার জন্য হলে এসআইআর করার প্রয়োজনই পড়তো না। ভারতীয় মুসলমান যদি ভারতের জাতীয় পতাকা হাতে ভারতের সংবিধান রক্ষার ডাক দেয়, আমি সেটাকে সাম্প্রদায়িক বলে দিচ্ছি। এইটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক, যখন মাটিকে বাইরে থেকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হয়। হিন্দু ভোট কিন্তু ভাগাভাগি হয় না। 3 থেকে 4% মুসলমান ভোট কাটতে পারলে অনেক জায়গাতেই বিজেপি বেরিয়ে যাবে। এসআইআর এ সব মিলিয়ে প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ। তবে বিশেষভাবে বলতে গেলে যে মানুষগুলি এখন ট্রাইব্যুনালে লাইন দিচ্ছেন, 60 লক্ষ যারা বিবেচনাধীন ছিলেন, তাদের মধ্যে যে 27 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে, তাদের অপরাধটা কি, তাদের ভবিষ্যৎ কি, এই প্রশ্নটা আজকে জোরালো ভাবে উঠছে। কারণ তাদের বৈধ নথি রয়েছে, তারা সেই নথি পেশও করেছেন, তারপরেও তাদের নাম বাদ গিয়েছে সামান্য হয়তো বানানের হেরফের বা বয়সের হেরফের, এই সমস্ত কারণে। এ নিয়ে আজ আমরা কথা বলবো বিশিষ্ট লেখক অভিষেক ঝার সঙ্গে। প্রথমে অনেক স্বাগত জানাই আপনাকে ইনস্ক্রিপ্টে। এই যে পরিস্থিতি এসআইআর কারণে তৈরি হলো বাংলার বুকে, ফার্স্ট অফ অল আপনি কিভাবে দেখছেন একটা যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনালে মানুষকে লাইন দিতে হচ্ছে সকাল থেকে উঠে? এর আগে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখেছিলাম, এই মানুষগুলোর অপরাধ কি? দেখুন, প্রথমত এসআইআর কে রাজনৈতিক সমস্যা হিসেবে যতটা চিহ্নিত করা হচ্ছে, ততটা কিন্তু সামাজিক সমস্যা হিসেবে এখনো চিহ্নিত করা হচ্ছে না, যেটা সবচেয়ে আগে দরকার ছিল। এসআইআর একটি সামাজিক সমস্যা এবং বাঙালির ইতিহাসের জাতীয় সমস্যা হিসেবে এটিকে চিহ্নিত করতে হবে। এই যে মানুষরা, যাদের প্রথমত এরা কিন্তু প্রত্যেকে, যারা 27 লক্ষের কথা আপনি বললেন, তারা প্রত্যেকে কিন্তু ম্যাপড ভোটার। অর্থাৎ 2002-এ হয় এদের নিজেদের নাম রয়েছে, নইলে এদের মা বাবা বা অন্য কোনো রক্তের সম্পর্কের আত্মীয়র সঙ্গে এরা সংযুক্ত। অর্থাৎ এরা ভারতবর্ষের যে বৈধ নাগরিক, তাই নিয়ে কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন ডিসেম্বরে যে লিস্ট বার করেছিল, তার মধ্যে কোনো বিরোধ নেই। যে 27 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আটকে আছেন, তারা প্রত্যেকে যে বৈধ নাগরিক, এই নিয়ে মনে কোনো সংশয় কারোরই নেই। শুধুমাত্র তাহলে রাজনৈতিক উদ্দেশ্যের জন্য এদেরকে ট্রাইব্যুনালে আটকে রাখাকে আমরা জাতীয় সমস্যা হিসেবে যদি এখনো চিহ্নিত না করি, তাহলে আসলে আমরা বাঙালির ইতিহাসের প্রতি এবং বাঙালি সমাজের প্রতি সাংঘাতিক রকমের একটি অপরাধ করে চলেছি। এটাকে আমি রাজনৈতিক ইস্যু শুধু বলবো না, এটাকে সামাজিক ঐতিহাসিক বঞ্চনার ইস্যু, এবং একই সাথে এটা বাঙালি বিদ্বেষের ইস্যু হিসেবে চিহ্নিত হওয়া দরকার। কার রাজনৈতিক লাভ হলো আর কার রাজনৈতিক ক্ষতি হলো, এতেই আলোচনা কেবল থাকছে। যা যা সমস্যা আসতে পারে, কেউ সেটাকে অ্যাড্রেস করতে চাইছে না। আমি মালদার ছেলে, আমি সেই কারণে পরিষ্কার ভাবে বলছি যে জমি কেনা বেচা নিয়ে সমস্যা শুরু হয়েছে। দ্বিতীয় সমস্যা যা কেউ অ্যাড্রেস করছে না, যে ছেলেটি সদ্য এবার ভোটে নাম উঠবে, 18 বছর, তার মা বা বাবা, সে তাদের মধ্যে একজনের নাম যখন ঝুলে রয়েছে কিংবা ট্রাইব্যুনালে যেতে হবে, তার ভোটার লিস্টে নাম উঠবে না। তার ভোটার লিস্টে নাম না উঠলে সে কিন্তু উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে না। 1-2 বছর পর কি হবে সেটা পরের কথা, কিন্তু এই 1-2 বছর তার কিন্তু শিক্ষার অধিকার নিয়ে প্রশ্ন উঠে গেল। এবং যদি ভোটার লিস্টে নাম না থাকে এবং তার ফল হিসেবে বিহারে যা হয়েছে, আধার কার্ডের উপরে রেস্ট্রিকশন আসতে থাকে, তাহলে শিশুদের টিকাকরণ নিয়ে সমস্যা দেখা যাবে। অর্থাৎ 1-2 বছর অজস্র শিশু টিকা না পেয়ে থাকতে পারে। এটাকে এখনো শুধু যারা ভোটের ইস্যু মনে করছে, তারা আসলে বাঙালির সমস্যার প্রতি এবং বাঙালির ইতিহাসের প্রতি সাংঘাতিক একটা অপরাধ করছে। অভিষেক বাবু, আপনি যেহেতু সামাজিক সমস্যা বললেন, আমি একটা বিষয়তে চাইবো। এই যে যারা গুরুজন, মানে আমি বলতে চাইছি বুদ্ধিজীবী মহল, তাদের উপর তো একটা গুরু দায়িত্ব থাকে এই সামাজিক সমস্যাকে অ্যাড্রেস করার সঠিকভাবে। তারা কি সঠিকভাবে কোনো আন্দোলন গড়ে তুলতে পারলেন বা অন্তত চেষ্টা করলেন? মানুষের মধ্যে কি সচেতনতার সঞ্চার করতে পারলেন? বুদ্ধিজীবী তো একটা খুব এয়ারি শব্দ হয়ে গেল। মানে আমরা বুদ্ধিজীবী বলতে যদি এটা বোঝাই যে যারা সমাজের তথাকথিত মূল স্রোতে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত হয়ে রয়েছেন, মানে আপনি বোধহয় কবি, সাহিত্যিক, সিনেমা যারা করেন, সাংবাদিক, এদের কথাই সম্ভবত বলতে চেয়েছেন বলে আমার মনে হলো। এদের মধ্যে যারা রাজনৈতিক ভাবে সংশ্লিষ্ট নন, তাদের প্রথম কথা, তারা
চাইলে নিজেদের রাজনৈতিক সংশ্লিষ্টতা বাদ দিয়ে এগোতে পারতেন। কারণ যখন একটি সামাজিক এবং জাতীয় সমস্যা দেখা যায়, তখন আর কিছু পারুক না পারুক সেটাকে সুস্পষ্টভাবে সোচ্চারে উচ্চারণ করতে হয়। কারণ এই অস্থির সময়ে চুপ থাকা কিন্তু মূলত একটি হিংসাকে সাপোর্ট করা, একটি হিংসাকে সমর্থন করা, যে হিংসা তার জাতির উপর নেমে আসছে। আমি আগেও বললাম, এখনো বলছি, এসআইআর বাঙালি বিদ্বেষী একটি প্রকল্প। এই বাঙালি বিদ্বেষী প্রকল্পের সঠিক এবং বেঠিক বলে কিছু হয় না। এই বাঙালি বিদ্বেষী প্রকল্পকে যারা এখনো নিন্দা করছেন না বা চুপ করে থাকছেন, সেটা বুদ্ধিজীবী হন, রাজনৈতিক নেতাই হন, রাজনৈতিক কর্মী হন, যারা ভাবছেন আচ্ছা ঠিক আছে দেখা যাক কোনো ক্রমে ম্যানেজ করে ভোটে তো জিতে নেওয়া যাবে, তারা আসলে বাঙালির কথা ভাবছেন না। দেশ ভাগের পর এত বড় সংকটে কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি কোনোদিন পড়েনি, অথচ চারপাশ থেকে মনে হচ্ছে এটা শুধুমাত্র ভোটের ব্যাপার। এবং বিষয়টাকে খুব নর্মালাইজ করা হয়েছে বলে মনে হয়। খুবই নর্মালাইজ করা হয়েছে। প্রথম নর্মালাইজেশনের ধাপ হলো যে কি আছে, যাদের কাগজপত্র আছে তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নাই। এবার কাগজপত্রের লিস্ট 12টা নথি যে ছিল, তাতে স্কুল সার্টিফিকেট বলতে বোর্ড সার্টিফিকেটকে বোঝানো হয়েছে। অর্থাৎ ক্লাস 10 পাস না করলে কাউকে ধরা হবে না যে সেই স্কুলে পড়েছে। প্রশ্নটা হলো এখানে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এখনো কিন্তু 14 বছর বয়সকে ধরা হয় কম্পালসারি এডুকেশন। ভারতবর্ষে কিন্তু এখনো মাধ্যমিক কম্পালসারি এডুকেশনে পড়ে না। ভারত সে দায়িত্বও নেয় না যে একজনকে মাধ্যমিক পাশ করাবে। একদম। অথচ তার নাগরিকত্ব এবং ভোটাধিকার প্রমাণের জন্য নিয়ে নেওয়া হলো সেই সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডও নয়। এতে যাদের আন্দাজ হলো না যে তার জাতির প্রতি হিংসা হচ্ছে, আমি তাকে নিয়ে আর কি বলতে পারি বলুন? সে তার জাতির ইতিহাসের প্রতি উদাসীন শুধু নয়, ইতিহাসের প্রতি সে অপরাধ করছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আমি 3.5 ঘন্টা লাইন দিয়েছি। ইভেন আমি তখনও আমি জানতাম না যে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আমাকে লাইন দিতে হচ্ছে, স্পষ্ট করে আমাকে জানানো হয়নি। পরে আমি বুঝতে পারি যে আচ্ছা সমস্যাটা এটা, তার মানে এটা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে। তো এই যে এত এত মানুষ লাইনে দাঁড়ালো এবং আমিও লাইনে দাঁড়ালাম, আমি এক বিজেপি নেতাকে প্রশ্ন করেছিলাম যে লাইনে দাঁড়াতে হয়েছে এইরকম এত সমস্যা। তিনি আমার উদ্বেগ দেখে বললেন তো কি হয়েছে, দেশের স্বার্থে না হয় একটু লাইনে দাঁড়ালেন। এই এসআইআর কিভাবে দেশের স্বার্থ চরিতার্থ করে, আপনার কি মত? দেখো, প্রথমত যেটা যৌক্তিক অসঙ্গতির কথা বললে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটার হওয়ার একটাই কারণ, সেখানেও কিন্তু একটা সাংঘাতিক সাম্রাজ্যবাদী মানসিকতা লুকিয়ে আছে। 2002-এর ভোটার যে তালিকা, সেটা ছিল বাংলায়, এবং এখনো যে ভোটার তালিকা বেরোবে সেটা মূল কিন্তু বাংলায়। এই বাংলা ভোটার তালিকাকে এআই দিয়ে ইংরেজিতে অনুবাদ করানো হয়েছে, যার ফলে অজস্র বাঙালি নাম, বাংলা নাম সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কখনো মোহাম্মদ এমডি হয়েছে, আবার কখনো মোহাম্মদ পুরো মোহাম্মদ থেকেছে, কখনো চন্দ্র চন্দ্র থেকেছে পুরো, কখনো এআই সেটাকে সিএইচ করে দিয়েছে। এর দায় তো যে নাগরিক এবং যে ভোটার তার নয়, এর দায় যে সফটওয়্যার চালানো হয়েছে এবং যেখানে মানুষকে রাখা হয়নি। এবং এই পুরো পরিকল্পনাটাই তো বোঝা যায় বাংলা বলে যে পরিসরটি আমাদের রয়েছে, সেই পরিসরটিকে আক্রমণ করা। আর এটা দেশের স্বার্থ কি করে দেশের স্বার্থ কি করে সমর্থন করা জড়িয়ে কি করে জড়িয়ে আমি জানি না। জানতে চাই। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের স্বার্থ জড়িয়ে এতে কোনোভাবে নেই। কারণ প্রতি বছরই কন্টিনিউয়াস প্রসেসে ভোটার তালিকায় নাম জড়িয়ে নাম বাদ যায়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখানে কোনো ধরনের কখনো আলাদা করে 10 বছর বা 15 বছর পর খুব বেশি করে দরকার এরকম কিন্তু হয় না। দেশের স্বার্থ বলে আসলে নির্বাচন কমিশন একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দল বিজেপির স্বার্থকে অনেকাংশেই চরিতার্থ করতে আমি চাইছে। বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম কি হতে পারে। তো যেহেতু প্রথমে ওই অনুপ্রবেশকারী ঠেকানো, রোহিঙ্গা পাওয়া যাবে, এই বিষয়গুলো বলা হচ্ছিল, তো হতে পারে যে হয়তো দেশের স্বার্থ বলতে এদেরকে আটকানো বা ঠেকানোর জন্যই মানুষ লাইন দিচ্ছে, দিক এরকম একটা ভাবনা আসতেও পারে বিজেপি নেতাদের যারা এটা বলছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে মানে প্রশ্ন আছে, আপনি কি জানতে পেরেছেন কত রোহিঙ্গা পাওয়া গিয়েছে? আমার পৈতৃক বাড়ি যেখানে, সেইখানে বলা হয় 50,000 রোহিঙ্গার বাস। আমার পৈতৃক বাড়ি হচ্ছে মালদার ইংরেজ বাজার থানার মানিকচক বিধানসভা শোভানগর বলে একটি গ্রামে, এবং 85% মুসলমান অধ্যুষিত এলাকা। সেখানে প্রায় প্রত্যেকে বলে 50,000 রোহিঙ্গার বাস।
5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছর আমরা পরিশ্রম, নিষ্ঠা আর সাহসে ভর করে একটা ভিন্ন স্বর তুলে ধরার চেষ্টা করেছি। আমরা গিগ শ্রমিকদের নিয়ে কথা বলেছি সমস্ত প্রান্তজনকে নিয়ে, আমরা কথা বলেছি প্যালেস্টাইনকে নিয়ে, এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছিলাম। বাংলাদেশে যখন শাটডাউন চলছে সেই সময় প্রবাসী বাঙালিদের কাছে বাংলাদেশের আত্মীয় পরিজনের খবর তুলে দেওয়ার দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছিলাম। কোনো শাসককে রেয়াত করিনি। আমরা চাই নাগরিক সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে। ঠিক এই কারণেই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। আপনারা যদি যে কোনো মূল্যের অনুদান আমাদের পাঠান, তবে আমাদের পক্ষে সাহসী স্বাধীন সাংবাদিকতা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এই স্ক্রিনে যে কিউআর কোডটি দেখা যাচ্ছে তা ব্যবহার করে আমাদের যে কোনো অঙ্কের অনুদান আপনি পাঠাতে পারেন। সেখানে আজ অব্দি একটা রোহিঙ্গা অপরিচিত মুখ আমি দেখিনি। সবচেয়ে বড় কথা, রোহিঙ্গাদের দেখতে কিন্তু নৃতাত্ত্বিকভাবে খুব সুনির্দিষ্ট। তারা যেহেতু আরাকান অঞ্চল এবং মায়ানমার থেকে আসে, তাদের চেহারায় মঙ্গলয়ের ছাপ খুব স্পষ্ট। গোটা মালদা মুর্শিদাবাদ জুড়ে যদি আপনি মুসলমানদের নাক দেখেন, সেই নাক আমার আপনার যে নাক, খুব মানে যেখানে মিশ্র একটি সংস্কৃতির ধারা রয়েছে, সেই নাক আর চোখ নিয়েই তারা রয়েছে। আজ অব্দি আমি ওই দুটি জেলাতে মঙ্গলয়ের মুসলমান, যা কোচবিহারে খানিক রয়েছে, আমি কোনোদিন দেখিনি। এবং আমার বাড়ির আশেপাশে কখনো নতুন লোক এসে বসছে যারা দেখতে অচেনা, ভাষা অচেনা, সেটা শুনিনি। এদের মধ্যে অনেকের নাম ডিলিটেড হয়েছে। তারা জাতিতে শেরশাবাদিয়া মুসলমান এবং দারভাঙ্গিয়া মুসলমান, যাদের বাস কম করে 800 বছর। কম করে বললাম কারণ মালদা এবং মুর্শিদাবাদ দুটোই মুসলমান মেজরিটি জেলা প্রায় 700 বছর ধরে। এই 700 বছর ধরে যে মানুষরা প্রায় রয়েছেন, তাদেরকে নিয়ে প্রশ্ন করা হলো রোহিঙ্গা বলে। এবং করলেন কারা? যাদের অনেকের ক্ষেত্রে দেখা যাবে যাদের বাস পশ্চিমবঙ্গে খুব বেশি দিন হলো হয়নি। এই জায়গাটাতেই পশ্চিমবঙ্গের মাটির প্রতি একটা বঞ্চনা লুকিয়ে রয়েছে। এইটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক, যখন মাটিকে বাইরে থেকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হয়। অভিষেকবাবু, আরেকটা বিষয় আমরা দেখলাম, এই যে মালদার যে ঘটনা, এই যে বিক্ষোভ এসআইআর কে নিয়ে, তাদের একটাই দাবি যে তাদের বৈধ নথি রয়েছে, তারপরেও তাদের নাম বাদ দিয়েছে। তো বিভিন্ন রিপোর্টে আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা অল্ট নিউজের রিপোর্টের উদাহরণ যদি টানি, যে মুসলিমদের নামই বেশি করে বাদ দেওয়া হয়েছে। তো আজকে অলরেডি দিলীপ ঘোষ তিনি বলেছেন যে যাদের এসআইআর নাম বাদ গেছে তারা দেশদ্রোহী। আর এমনিতেই মুসলিমদের কি অবস্থান তা তো আলাদা করে বলার দরকার নেই। তো এই যে বিক্ষোভ, তাকে যে বিভিন্ন রকম ভাবে রাজনৈতিক বলার, যে বিভিন্ন সবাই তাদের তাদের মতো করে বক্তব্য রাখছে, চক্রান্ত, রাজনৈতিক অভিসন্ধি, বিভিন্ন কিছু। আপনি ওই জেলার ওই এলাকারই ছেলে, তো আপনার নজরে ঘটনাটা কি? এটা কি স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নাকি রাজনৈতিক কোনো চক্রান্ত? না দেখেন, রাজনৈতিক বললেও না কম হতো, সাম্প্রদায়িক বলা হচ্ছে। আমি ওই জন্য মুসলিম বিশেষ করে মানে বললাম, কোনো রাজনৈতিক বিক্ষোভ করার অধিকার গোটা ভারতের সবার রয়েছে, সেটাকে সাম্প্রদায়িক বলা হচ্ছে। কেন সাম্প্রদায়িক বলা হচ্ছে? কারণ সেখানে যারা অবরোধ করেছিলেন তারা সবাই মুসলমান, কারণ তাদের নাম বাদ গেছে। এবার সুজাপুর, মোথাবাড়ি, এই দুটি অঞ্চলে মুসলমান ভোটের শতাংশ 80%-এর উপরে। সুজাপুর সম্ভবত ভারতবর্ষের সবচেয়ে বেশি মুসলমান শতাংশ বেশি এরকম বিধানসভা। একটা কথা বলা হচ্ছে না যে তাদের নাম বাদ গেছে বলে আমাদের নাম ঢুকিয়ে দাও বলে বিক্ষোভ হয়েছে, এটা তো সম্পূর্ণ মিথ্যা। তাদের দাবি তো ছিল খুব সুনির্দিষ্ট, নাম কেন বাদ গেছে বলে দিতে হবে। তারা বলেনি আমার নাম ঢুকিয়ে দাও, নাম কেন বাদ গেছে সেটা জানাতে হবে। অর্থাৎ আমার নামটা কেন বাদ যাচ্ছে সেটা জানার অধিকার আমার রয়েছে কি নেই, এই মৌলিক দাবিটা তারা এনেছিলেন। দ্বিতীয়ত, তারা রাস্তা অবরোধ করেছিলেন এবং বিডিও অফিস ঘেরাও করে রেখেছিলেন। একটাও কোনো ফুটেজ কেউ দেখাতে পারবে না যে কোনো বিডিও অফিসে হামলা হচ্ছে, কিংবা একটি মাত্র ফোন কল, যে ফোন কল অদ্ভুত ভাবে একটি ফোন কলের রেকর্ড গাড়ির ভেতর থেকে রয়েছে, আর কোথাও নেই। কেউ দেখাতে পারবে না যে বিডিও অফিসে বাঁশ নিয়ে হামলা হয়েছে। ঘেরাও করে রাখা হয়েছে। হ্যাঁ, ঘেরাও করেছেন প্রায় লক্ষাধিক মানুষ। ঘেরাও এবং অবরোধ এই দুটো জিনিস ভারতীয় গণতন্ত্র অনুযায়ী আমার গণতান্ত্রিক অধিকার। আমার রাষ্ট্রের সিদ্ধান্ত পছন্দ না হলে আমি রাস্তা অবরোধ করতে পারি, আমি সরকারি অফিস ঘেরাও করে রাখতে পারি। সেখানে যে স্লোগানগুলো তোলা হয়েছিল, সেই স্লোগানগুলোর দিকে তাকালে দেখা যাবে প্রত্যেকটা স্লোগানই ভারতবর্ষকে রক্ষা করার জন্য।
যে ভারত মাতার কাছে কি জবাব দেবে, ভারতবর্ষের কাছে কি জবাব দেবে, সংবিধানের কাছে কি জবাব দেবে। এমন একটা সময় এসেছে যেখানে ভারতীয় মুসলমান যদি ভারতের জাতীয় পতাকা হাতে ভারতের সংবিধান রক্ষার ডাক দেয়, আমি সেটাকে সাম্প্রদায়িক বলে দিচ্ছি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে একজন ভারতীয় মুসলমান কতখানি বিপন্ন যে সে ভারতীয় সংবিধানকে রক্ষা করার ডাক দিলেও তাকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করা হচ্ছে। এবং মূল মিডিয়া হাউসগুলো অনেকেই ঘটনাটাকে ভয়াবহ বলে দাবি করেছেন। ভেবে দেখুন, 6 থেকে 7 জন বিচারক, বিডিও অফিসের কর্মচারীরা এবং বিডিও, তাদেরকে 7 ঘন্টা ঘেরাও করে রাখা ভয়াবহ অপরাধ। এবং প্রায় বিনা বিচারে 27 লক্ষ মানুষকে, যে বিপদের কথাগুলো আমি আগে বললাম সেটাই ফেলে দেওয়া। এবং নাগরিকত্ব প্রশ্নের মুখে তাদের। নাগরিকত্ব প্রশ্নের মুখে তো পরে আসবে। আমি বলছি যে সুপ্রিম কোর্ট বারংবার বলছে না, নাগরিকত্ব প্রশ্নের মুখে নয়, কোনো অসুবিধা নাই, পরের বার ভোট দেবে। কিন্তু এই যে 1-2 বছরে কারো যদি 1 থেকে 2 বছরে উচ্চশিক্ষা না হলো, দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখে পড়বে। টিকাগুলো যদি কোনো কারণে শিশুদের টিকাকরণ আটকায়, এই 2 বছরে বেশ কিছু বাচ্চা মারা যাবে, এবং যেগুলো কিন্তু আসলে রাষ্ট্রীয় হিংসার শিকার, অথচ সেগুলোকে আমরা স্বাভাবিক মৃত্যু হিসেবে বলবো। জমি বেচতে পারবে না, অর্থাৎ যার এই মুহূর্তে জমি বেচে টাকার দরকার, সে সেই টাকাটা না পেয়ে তার কি অভাব হলো আমি কোনো খোঁজ রাখবো না। যার ফলে সমস্যাটাকে খালি ভোট কেন্দ্রিক করে দেওয়াটাই হচ্ছে। এবং এই উদ্দেশ্য নিয়েই কিন্তু বিজেপি শুধু ভোট কেন্দ্রিক সমস্যার দিকে ঝুঁকেছে। এটা শুধু ভোট কেন্দ্রিক সমস্যা নয়, আমি বারংবার বলবো, আমাদের প্রত্যেকের বলা উচিত যে এটি একটি সামাজিক এবং জাতীয় সমস্যা। এটাকে ভোট কেন্দ্রিক সমস্যা হিসেবে চালালে আসলে বিজেপির খুব সুবিধা। সুতরাং মোথাবাড়ির যে বিক্ষোভ, সেই বিক্ষোভ গণতন্ত্র রক্ষার জন্য বিক্ষোভ, গণতান্ত্রিক বিক্ষোভ, এবং ভারতীয় মানুষের এখনো এই অধিকার রয়েছে যে তারা তাদের সংবিধান প্রদত্ত অধিকার রক্ষার জন্য বিক্ষোভ দেখাতে পারে। সেই বিক্ষোভকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করা, আসলে সেটাই সাম্প্রদায়িকতা। এবং যে সাম্প্রদায়িক কাজ শুধুমাত্র বিজেপি করছে তাই নয়, বাংলা অনেক মিডিয়া হাউসই করছে। সাম্প্রদায়িক কথাটা যখন উঠলো, বলতেই হয় যে সাম্প্রতিক ঘটনা একেবারে, হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে গত কয়েক নির্বাচনে, এবং গত কয়েক বছর আমরা দেখেছি যে সাম্প্রদায়িক রাজনীতির একটা উত্থান ঘটেছে বাংলায়। তো এই যে বিজেপি নানাভাবে মুসলিম ভোট ভাঙার চেষ্টা করছে, এই অভিযোগটা উঠছে ওই হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও। হুমায়ুন কবির দাবি করছেন যে ওটা এআই ভিডিও। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই যে মুসলিম ভোটে ভাঙন ধরিয়ে নানাভাবে মুসলিমদেরকে আসলে তাদের ভোটটা না দিতে দিয়ে এই যে একটা বাংলা দখলের চেষ্টা, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? সব জায়গায় মুসলিম ভোটে ভাঙনের চেষ্টা হচ্ছে না, নির্দিষ্ট 3টা জেলায় হচ্ছে, উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। কারণ ওখানে মাথায় রাখতে হবে যে ওখানে মুসলমান শতাংশ সবসময় 40 থেকে 45%-এর বেশি, বেশিরভাগ জায়গায় 50%-এর বেশি, কোনো কোনো জায়গায় 60-70%। বাকি প্রত্যেকটা জেলায় মুসলমান শতাংশ কিন্তু 20 থেকে 30-এর মধ্যে বা 35-এর মধ্যে ঘোরাফেরা করে। উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, এখানে এখনো বাঙালি মুসলমানকে বাঙালি হিন্দুর উদারতার উপর নির্ভর করে চলতে হয় না। সে নিজের রাজনৈতিক জীবন এবং রাজনৈতিক সিদ্ধান্ত নিজে নিতে পারে। এই যে বারংবার বলা হয় যে বাঙালি মুসলমানের বিরুদ্ধে অভিযোগ, না, দুধেল গাই, পশ্চিম বাংলাদেশ, হেনা তেনা, এগুলো তো রয়েছে। আপনি কেবল দেখুন 2021 সালের আগে ওই যেটাকে আমি চিকেন স্নেক করিডর থেকে মুর্শিদাবাদ অব্দি তৃণমূল কিন্তু 2021 সালের আগে তেমন করে কোনো উপস্থিতি আনেনি। 2024 সালের লোকসভা ভোটের প্রত্যেকটার ফলাফল দেখুন। সাউথ মালদা যেখানে বিক্ষোভ, সেখানে তৃণমূল তৃতীয় হয়েছে, প্রথম কংগ্রেস, দ্বিতীয় বিজেপি। উত্তর দিনাজপুরের করিডর দেখুন, সেখানে তৃণমূল যথেষ্ট চাপে। অর্থাৎ যেখানে মুসলমান রাজনৈতিকভাবে নিজের সিদ্ধান্তের উপর কারো উপর নির্ভরশীল নয়, সেখানে কিন্তু সেই গোষ্ঠীবদ্ধভাবে ভোট কখনোই দেয় না বাধ্য না হলে। এবং এই ভোট যদি ভাগাভাগি হয়, তাহলে সেইখান থেকে সবচেয়ে বেশি সুবিধা যে দলটি নিতে পারে তার নাম বিজেপি। খুব আশ্চর্যজনক ভাবে এই অঞ্চলে মুসলমান ভোট ভাগাভাগি হওয়ার ইতিহাস আছে, হিন্দু ভোট কিন্তু ভাগাভাগি হয় না। হিন্দু ভোট কিন্তু প্রমিনেন্টলি বিজেপিতে যায়। অর্থাৎ এখানকার ভোটার, ভোট ব্যাংক বলে যে নোংরা শব্দটি ইউজ করা, এখানকার হিন্দু ভোটার কিন্তু সাম্প্রদায়িক ভাবে এককাট্টা। এখানকার মুসলমান ভোটার 2024 সাল অবধি সাম্প্রদায়িক ভাবে এককাট্টা নয়। এবং আজকে নিজেকে রক্ষার জন্য তাকে যদি গোষ্ঠীবদ্ধভাবে ভোট করতে হয়, আমরা কি সেটাকে সাম্প্রদায়িকতা বলবো? হুমায়ুন কবিরের মতো লোক কিন্তু সেইখানে যা এসেছে সেটা ঘটার খুব হাই চান্স রয়েছে।
কারণ কিছু কিছু ক্ষেত্রে বেশি না, 3 থেকে 4% মুসলমান ভোট কাটতে পারলে অনেক জায়গাতেই বিজেপি বেরিয়ে যাবে। এখনো যদি এসআইআর পূর্ববর্তী যা জায়গা ছিল, এসআইআর পূর্ববর্তী জায়গায় মুসলমান এখানে ত্রস্ত ছিল না, সে নিশ্চিন্তে নিজের অধিকারে ভোট দিত, তাহলেও তৃণমূলের খুব ভালো ফল হওয়ার সম্ভাবনা এই 2 জেলায় ছিল না। এইখানে কংগ্রেসের হাই চান্স ছিল খুব ভালো ফল করার। পরবর্তী এসআইআর পরবর্তী যে পরিস্থিতি, তাতে দুটো সম্ভাবনা আসছে। এক, আমার মনে হচ্ছে হুমায়ুন কবির ফ্যাক্টর যেহেতু এক্সপোজ, এটা সত্যি হোক মিথ্যা হোক, এটা মুসলমানের মনে খুব গভীর প্রভাব ফেলবে, তাই ভোট বোধহয় ভাগাভাগি হবে না। আর যদি ভোট ভাগাভাগি হয়, তাহলে সেখান থেকে সবচেয়ে বেশি সুফল তুলবে বিজেপি। এই 2 জেলায় বিজেপির এক কাট্টা হিন্দু সাম্প্রদায়িক ভোট রয়েছে, যেটা কিন্তু কোনো পরিস্থিতিতে বিজেপির পাশ থেকে পাশে সরবে না। মানে এটাই লক্ষ্য ছিল, মুসলিম ভোটটা ভেঙে যদি নিজেদের আরো কিছু আসন ওই জেলাগুলোতে বাড়ানো যায়। হ্যাঁ, এবং ওই 2টো জেলাতে আসন বাড়লে কিন্তু বিজেপির আসন, মানে 3টে জেলা মিলিয়ে যদি দেখি, বিজেপির প্রায় 30টা আসন বেড়ে যেতে পারে, তাই প্রায় 30টা, এবং যেটা কিন্তু খুব ভাইটাল। মানে এখনো কি সেই সুযোগ আছে, কি মনে হচ্ছে? অমিত শাহ কিন্তু হুমায়ুন কবিরকেই মানে সমর্থন করে বলেছেন যে তৃণমূল এরকম এআই ভিডিও অনেক বানাতে পারে, এবং হুমায়ুনকে সমর্থন করবেন না যাই হয়ে যাক। আমার বাঙালি মুসলমানের রাজনৈতিক সচেতনতার উপরে সম্পূর্ণ রকমের বিশ্বাস আছে, কারণ 2021 সালেও শীতলকুচির, আজকে বোধহয় শীতলকুচির ঘটনার 5 বছর পূর্তি, যেখানে 8 জন নস্য শেখকে গুলি করে মারা হয়েছিল ভোটের দিন। বাঙালি মুসলমান রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন যে সে কি চায়। সে কখনোই বাংলার বিপদকে ডেকে আনতে দেয় না। তো মুসলমানরা কি সত্যি হিন্দুদের জন্য খাতরা? মুসলিমদেরকে আটকানোর বা তাদেরকে এই যে মানে বেনাগরিক করে দেওয়ার নানা চেষ্টা কেন? খাতরা মানে তো নিশ্চয়ই সে দখল করছে, খাতরা যখনই আসে তখন তো সে দখল করছে। মানে এই যে হিন্দু খাতরে মে হ্যাঁ, এই যে স্লোগান, এইটা এই যে এটা তো tag, বিজেপির সর্বভারতীয় হ্যাঁ। স্লোগান, সেইখানে সেটা আলাদা। বাংলাতে আমি জানতে চাইছি, বাংলায় বাঙালি মুসলমান কিভাবে খতরনাক হয়ে উঠলো, তার কোন কোন ইতিহাস আমরা দেখতে পাই? তার কোনো ডকুমেন্টারি ইতিহাস আছে? সম্ভবত নেই। দ্বিতীয়ত, আবারও বললাম যে নিজের উদাহরণই দিব, আমার পৈতৃক বাড়িতে কেউ থাকে না, আমার পৈতৃক যে বাগান সেটাও সেভাবে দেখাশোনার কেউ থাকে না। আমাদেরও বাস মোটামুটি 600-700 বছর ধরে 85% মুসলমান অধ্যুষিত জায়গায় থাকি। আজ অব্দি আমার এবং আমার বাড়ির কারো এই মনস্তত্ত্বে জায়গাটাই আসেনি যে আমার চারপাশের মুসলমান আমার জন্য বিপজ্জনক। গোটা মালদায় আমি যে জনজাতি মৈত্রী ব্রাহ্মণ, সেটা শতাংশ 0.03%। তাদের বাড়ি ঘর বাগান সবকিছুই তো ঠিকঠাক আছে। তাহলে খাতরাটা কাদের জন্য, এটা আমার জানার খুব আগ্রহ। কারণ বাংলাদেশের ঘটনা তুলে এনে পশ্চিমবঙ্গের মুসলমানকে বিপন্ন করা, সেটার নামই তো সাম্প্রদায়িকতা। কারণ বাংলাদেশে কি ঘটনা ঘটছে তার উপরে আমি পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানকে জাজ করছি, এটা তো আমাকে এক্সপোজ করে, এটা তো দেখায় যে আমি আসলে সাম্প্রদায়িক। কারণ আমি এতটাই সাম্প্রদায়িক যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যে দুটো আলাদা পরিসর, সেটাই আমার মানতে অসুবিধা হচ্ছে। মুসলমানের জন্য, বাঙালি মুসলমানের জন্য বাঙালি হিন্দু বিপন্ন পশ্চিমবঙ্গের নিরিখে, এটা সর্বৈব মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিতমূলক, এবং এটা যারা বলে তারা বস্তুত পক্ষে বাঙালি মুসলমানের পাশাপাশি কোনোদিন থাকে। অভিষেকবাবু, আপনি বারবার বলেছেন এই ইন্টারভিউতে যে এসআইআর সামাজিক সমস্যা, শুধু ভোটের ইস্যু করে এটা দেখা মানে এক প্রকার অন্যায়, এটা আপনি বলেছেন। তারপরেও আমাকে এই প্রশ্নটা রাখতেই হচ্ছে, কারণ আমরা ভোটের মুখেই আলোচনা করছি। এসআইআর ভোটে ঠিক কতটা প্রভাব ফেলবে? বিজেপির তরফ থেকে দেখলে সাংঘাতিক প্রভাব ফেলবে, মানে কারণ বিজেপির সুবিধা হবে। বিজেপি তো সুবিধা করার জন্য এসআইআর করেছে। বিজেপির যদি নিজের অসুবিধা করার জন্য থাকতো তাহলে তো এসআইআর করতো না। বিজেপি নিজের সুবিধার জন্য এসআইআর করেছে। ক্রমাগত আন্দোলন এবং চাপের ফলে, এবং এই আন্দোলন এবং ক্রমাগত চাপটা কিন্তু দিচ্ছে সাধারণ মানুষ। বাংলার একটি রাজনৈতিক দলও এসআইআর নিয়ে সংঘবদ্ধভাবে কিচ্ছু বলেনি। এমন একটি স্টেটমেন্ট আমরা দেখাতে পারবো না যে সংঘবদ্ধভাবে বিজেপি ব্যতীত বাকি রাজনৈতিক দলগুলো বললে এসআইআর কে বাতিল করতে হবে। তারা সবাই কিন্তু একটা ভালো এসআইআর বলে গেছে, এসআইআর যাতে ঠিকঠাক ভাবে হয়। এসআইআর ঠিকঠাক ভাবে হওয়ার জন্য হলে এসআইআর করার প্রয়োজনই পড়তো না। রাজনৈতিক ভাবে বিজেপি নিজেকে সুবিধা দেওয়ার জন্য করেছে। আমি যেটা আগেই আপনাকে বললাম যে এসআইআর পূর্ববর্তী বাঙালি মুসলমান ভোট কিন্তু ভাগাভাগি হওয়ার দিকে জায়গা ছিল, যেখানে বাঙালি মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সেখানে তৃণমূলের হারের সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু এবার সেটা এককাট্টা হয়ে তৃণমূলের হারের যে সমূহ সম্ভাবনাটা ছিল, আমার না একদম বলতে কোনো দ্বিধা নাই যে পোস্ট এসআইআর পরবর্তীতে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে তৃণমূল খানিক হলেও সুবিধা পেয়ে যেতে পারে। তার মানে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। এই এসআইআর কাকে সুবিধা দেবে একটা কিন্তু প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।
বিজেপিও সুবিধা করতে পারে, আপনি যেটা বললেন। বিজেপি সুবিধা করতে চেয়েছে বলে এসআইআর করেছে। আর উল্টো দিকে আবার এই যে তৃণমূল ক্ষুব্ধ যে মুসলিম ভোট রয়েছে, যেটা ভাগ হতে পারতো, সেটা বরং এবার আরো একত্রিত সংঘবদ্ধ হয়ে হতে যেতে পারে। পারে। তাহলে তৃণমূলেরও সুবিধা হওয়ার একটা চান্স আছে। হ্যাঁ, এবং আবার দেখুন না, মানে 21-এ যেটা ছিল সেই বাইনারি ফিরে চলে এলো, এবং এই বাইনারিকে ফেরানোই কার লক্ষ্য আমি খুব পরিষ্কার ভাবে জানি না, কিন্তু এই বাইনারি থাকলে হয় বিজেপির সুবিধা হয়, নইলে তৃণমূলের সুবিধা হয়। এই দুটি এই বাইনারিতেই কিন্তু ভোট হচ্ছে, যেটা 21-এও ছিল। এবার কিন্তু এসআই না হলে এই বাইনারির কোনো সুবিধা, মানে কোনো সুযোগই ছিল না এই বাইনারি আসার। এই বাইনারিকে কিন্তু যে কোনো ভাবে আনা হলো। আপনি 2025-এর ডিসেম্বরের আগে বাংলার রাজনৈতিক ইস্যু যেগুলো ছিল সেগুলোর দিকে তাকালে দেখবেন দুর্নীতি ছিল, শিক্ষা ব্যবস্থার ভাঙা ছিল, সব পেছনে চলে গেছে। এবং সঙ্গত কারণেই গেছে, কারণ একজনের অস্তিত্ব বিপন্ন হলে, বাঙালির অস্তিত্ব বিপন্ন হলে নিশ্চয়ই বাঙালি হিসেবে কেউ তখন বাকি সমস্যাগুলোকে মুখ্য সমস্যা করবে না। যখন বাঙালি অস্মিতার প্রশ্ন আসবে, সেখান থেকে অবিজেপি যে কোনো দল যা শক্তিশালী সাংগঠনিকভাবে, যা এই মুহূর্তে তৃণমূল, সে সেখান থেকে সুবিধা পাবেই। একদমই 4ঠা মে দেখা যাবে যে কে সুবিধা আলটিমেটলি পায়। অসংখ্য ধন্যবাদ অভিষেক বাবু আমাদের এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও এতটা সময় নিয়ে আমাদের এই সাক্ষাৎকার শোনার জন্য। আপনাদের কি মনে হয় কে সুবিধা পেতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানান।